হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ইন্সপায়ারিং বাংলাদেশের আরো আরেকটি লাইভ দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশে 10ম এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এবং আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছে দুজন অসাধারণ ব্যক্তিত্ব। হলো বেনাউল দ্য পাইপারের মূল উদ্যোক্তা, গল্প উদ্যোক্তা বেনাউল ভাই, এবং সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে কানেক্ট হয়েছে হেমি ভাই, কর্পোরেট কোচ এবং গ্রো উইথ হেমির প্রতিষ্ঠাতা। হেমি ভাই আমাদের সাথে আজকে লাইভে আছে। আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম টু দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশ। ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, কেমন আছেন আপনারা সবাই? খুব ভালো, ভালো আছি। জোস জোস জোস। তো আমাদের আমাদের গল্পের আমাদের যে আড্ডা, আমাদের এটা আড্ডাই বলা চলে, যে আমরা সমসাময়িক যে করোনা পরিস্থিতি বা করোনা কালের মধ্যে দিয়ে যাচ্ছি, ওই সময় আমরা সমসাময়িক ভাবনা নিয়ে কথা বলি এবং আমাদের যারা তরুণ আছে তাদেরকে আরো একটু ইন্সপায়ার করার চেষ্টা করি এবং সাথে সাথে তাদেরকে সামনের জন্য রেডি করা হচ্ছে হলো একটা বড় এজেন্ডা আমাদের এই শোয়ে। তো আর দেরি না করে আমি চলে যাব হচ্ছে হলো আমাদের হেমি ভাইয়ের কাছে, যে অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি কেমন। হেমি ভাই। আচ্ছা, অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি এই মুহূর্তে ভালো আমি বলবো, কারণ অস্ট্রেলিয়াতে লকডাউনটা আসলে প্রিটি মাচ 50% এখন নাই। আমরা এই মুহূর্তে নর্দার্ন টেরিটরি, কুইন্সল্যান্ড ওগুলিতে অলরেডি উঠায় দেওয়া হয়েছে লকডাউন। আর মেলবোর্নে যেটা হয়েছে এই মুহূর্তে, যে গতকালকে থেকে 5 জন বাসায় আসতে পারবে আর বাইরে তোমার 10 জন গ্যাদারিং করতে পারবে। কারণ এই মুহূর্তে আমার মনে হয় লাস্ট গত 2-3 দিনে মোস্ট প্রবাবলি 4-5 জন করোনা ইম্প্যাক্টেড হোল ভিক্টোরিয়াতে। তাইলে আমরা এটা বলা যাচ্ছে যে অস্ট্রেলিয়াতে করোনা ভালো কন্ট্রোল করা হয়েছে। সো ইটস গুড ইন আ সেন্স, ইটস রিয়েলি রিয়েলি গোইং গুড আর কি। গ্রেট গ্রেট গ্রেট। আপনি কোন স্টেটে আছেন এখন অস্ট্রেলিয়ার? ভিক্টোরিয়াতে। আচ্ছা আচ্ছা, মেলবোর্নে। জি, আমরা এখন ফেরত যাবো হচ্ছে বেনাউল ভাইয়ের কাছে। বেনাউল ভাই, নতুন একটি উদ্যোগ আপনি শুরু করেছেন, বেনাউল দা পাইপার। বেনাউল দা পাইপার নিয়ে তো শুনবো, তার আগে বলেন যে করোনা কালে আপনি কিরকম সময় কাটাচ্ছেন বাসায় বসে। থ্যাংক ইউ ভেরি মাচ ইমরান ভাই, এবং হেমি ভাই আপনাকেও ধন্যবাদ জয়েন করার জন্য। করোনা কালে যেটা হচ্ছে যে প্রথম দিকে একটু খুব খারাপ লাগতো, যে ঘর থেকে বের হতে পারছি না, তারপরে বাইরে যেতে পারছি না, এরকম একটা খারাপ লাগতো। কিন্তু আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে গেছে এবং এটা আসলে মেনে নিতে হবে। নতুন যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি, যে কোনো চ্যালেঞ্জ বা মনকে অটো সাজেশন দিয়ে দিচ্ছি যে ভালো থাকতে হবে, ভালো থাকার অর্ডার দিয়ে দিচ্ছি মনকে যে আমরা ভালো থাকবো। আর চেষ্টা, একটা জিনিস আমি খেয়াল করলাম এই সময় না, প্রোডাক্টিভিটি বাড়ছে অনেক কাজের। আমাদের ওয়ার্ক ফ্রম হোম আমরা কাজ করি এবং কিছু টার্গেট সেট করেছি ছোট ছোট, যে এই এই জিনিসটা আমি শিখবো, আগে অনেক সময় শিখতে পারিনি, বা এই যে এটা আমি চেষ্টা করছি যে বেস্ট আর কি ইউটিলাইজেশন অফ দ্য টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসাধারণ। এবং আপনি যে সুন্দর কথা বললেন যে আপনার মাইন্ডকে কমান্ড দিয়ে দিয়েছেন ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে। এটা কিন্তু একটা বড় পাওয়া আজকে লাইভের শুরুতে। এবং আরেকটা জিনিস যেটা আমি জানবো, যে লাইক এই করোনাকালীন সময়ে আমাদের মধ্যে যে ধরনের সচেতনতা থাকার কথা ছিল, ওই সচেতনতা কিন্তু এখন নাই। এই সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি বেনাউল ভাই একটু বলেন। আপনি গল্প বলতে যখন গল্পের আকারে যদি বলেন কিভাবে এটাকে একটু বৃদ্ধি করা যায়। আচ্ছা, যেটা হচ্ছে যে সচেতনতা বিষয়টা খুবই কি কমপ্লিকেটেড একটা বিষয়। হ্যাঁ, যে আমরা যে বিষয়টা নিয়ে অভ্যস্ত, যে মানুষকে একটা ইনফরমেশন দিলাম, মানুষকে একটা কিছু করতে বললাম, মানুষ শুনবে, বুঝবে এবং সেটা করবে। হ্যাঁ, এটাই হচ্ছে সচেতনতা, যে বিহেভিয়ারাল চেঞ্জটা লাগবে। শুধুমাত্র আমি জানলাম যে বাইরে যেতে হবে না, বাইরে গেলে ক্ষতি হবে, তা কিন্তু না। আমি যখন বাইরে যাব না, রিয়েলি সেটা প্র্যাকটিস করব, সে জায়গাটা হচ্ছে আসল সচেতনতা বা যে কোনো ধরনের কমিউনিকেশন এফোর্টের একটা মূল জায়গা। কিন্তু আমরা যেটা দেখছি যে নানান কারণে মানুষজন কথা শুনছে না, বাইরে যাচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চলছে না, তারপরে সামাজিক দূরত্ব বা অসামাজিক দূরত্ব যেভাবে হোক। হ্যাঁ, তা আমার কাছে আমার কিছু পার্সোনাল অবজারভেশন আছে, যেটা হচ্ছে দুইটা বা তিনটা পয়েন্ট আমি বলতে পারি। প্রথম যেটা হচ্ছে যে লোকগুলো বলছে বা যারা মেসেজ দিচ্ছেন, যারা নলেজেবল পার্সন, রিসোর্স পার্সন, তাদের আমার কাছে মনে হয় যে বলাটা হচ্ছে না ঠিক মতো, প্রপারলি স্টোরিটা বলতে পারছি না। যে কারণ কি, অনেকেই একসাথে মিউজিক করছে, মানে কিন্তু সবগুলো নয়েজ হচ্ছে, মিউজিক হচ্ছে না। যে আমি একটা জিনিস বুঝবো, আমার ইমোশনালি টাচ করবে আমাকে, হ্যাঁ, স্পর্শ করবে আমার, মানে ইমোশন তো অনেক রকমের ইমোশন আছে, কোন একটা ইমোশনকে ধরে রাখতে পারছে না।
এটা একটা হতে পারে। 2 নাম্বার হচ্ছে যারা কথা বলছি তাদের বিশ্বাসযোগ্যতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা অ্যারিস্টটল বলে গেছেন ইথোসে, যে লোকটা কন্টিনিউয়াসলি সারা জীবন আমাকে মিথ্যা কথা বলে গেছে, বিভ্রান্ত করে গেছে, সে যদি আমাকে করোনার কথা বলে বা অন্য কোনো কঠিন কথা বলে, আমি কিন্তু 5 বার চিন্তা করব যে এই লোকটা আসলে ঠিক কথা বলছে কিনা। সেটা যে হোক, মোটিভেশনাল স্পিকার হোক বা বড় কোনো অফিসার হোক বা বড় কোনো সেলিব্রিটি হোক। তৃতীয় যে বিষয়টা আমার কাছে মনে হয় যে কার্স অফ নলেজ, জ্ঞানের একটা কিন্তু অভিশাপ আছে। আমরা জ্ঞান তো আসলে আমাদেরকে আলোকিত করে এগিয়ে নিয়ে যায়, কিন্তু বেশি যদি সবাই যদি জ্ঞানী হয়ে যায়, আমরা সবাই যদি অথরিটি হয়ে যায়, সবাই যদি বক্তা হয়ে যায়, তাহলে শুনবে কে? হ্যাঁ, আপনি একরকম বলছেন, হেমি ভাই একরকম বলছে, আমি একজন বলছি, মানুষ কিন্তু কনফিউজড এবং প্রত্যেকে হ্যাঁ শুনবেটাকে। এই সব কিছু মিলায় আসলে আমাকে সবচেয়ে মনে হয় যে আমরা যদি স্টোরি টেলিংটা খুব ভালো মতো করি নিয়ম কানুন মনে, তাহলে মানুষকে আসলে অনেক কিছু করানো সম্ভব। অসাধারণ একটি বক্তব্য দিয়েছেন আপনি। হেমি ভাইয়ের কাছে চলে যাব সেম কোশ্চেন নিয়ে, যে আমরা মানুষকে আরো কিভাবে সচেতন করতে পারি। এবং আপনাকে একটু কংগ্রাচুলেশন জানাতে চাই, আপনার রিসেন্টলি যে একটি বই আপনি লঞ্চ করেছেন, ফায়ার ইউর বস, দ্য মোস্ট সেলিং বুক রাইট নাও। কংগ্রাচুলেশন হেমি ভাই ফর দিস অ্যামেজিং সাকসেস ফ্রম ইন্সপায়ারিং বাংলাদেশ। And you are truly an inspiring person, and we know each other from so many times, so congratulations from our side. আপনি যদি বলেন যে কিভাবে সচেতনতা আমরা আরো বৃদ্ধি করতে পারি, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখছে, কানেক্ট হচ্ছে ইউটিউব আর ফেসবুক লাইভের মাধ্যমে, সো তাদেরকে যদি একটু বলেন আপনি। থ্যাংক ইউ ইমরান। বিয়ানুল ভাই, আপনি আসলে খুবই ইন্টারেস্টিং কথা বলেছেন, আমি মানে খুবই ইন্সপায়ার্ড, রাইট? আচ্ছা, আমি আজ থেকে 1 বছর আগে বাংলাদেশে বলছিলাম যে বাংলাদেশ একটা ওয়ার্কশপের ফ্যাক্টরি। এটা আমি আজ থেকে 1 বছর আগে মানে ইমরানকেও বলছিলাম যে বাংলাদেশ একটা ওয়ার্কশপের ফ্যাক্টরি, সেমিনার আর ওয়ার্কশপ, এভরিডে হাজার হাজার ওয়ার্কশপ হইতো বাংলাদেশে। হ্যাঁ, তো আসলে যে মানে ইম্প্যাক্টটা এভরি সেমিনার এবং ওয়ার্কশপের আসলে ইম্প্যাক্টটা কি আমি কখনো বুঝতাম না, যে আসলে ইম্প্যাক্টটা কি হচ্ছে। তো এখন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ একটা লাইভের কারখানা, এবং আমিও এটার পার্ট, রাইট? তো এখন আসলে একটা জিনিস যখন আমরা করতেছি, আমরা বাংলাদেশিরা তো আসলে আমরা এমনি একটু কম সচেতন, আমাদের অ্যাওয়ারনেসের একটু প্রবলেম আছে। এখন হচ্ছে কি, এত লাইভ, এত মানুষ কথা বলছে, সবাই আমরা অ্যাডভাইস দিচ্ছি, সবাই আমরা, কেউ বলছে এটা খুব খারাপ, কেউ বলছে ভালো, কেউ বলছে এটা হবে, কেউ বলছে ওইটা হবে, কেউ বলছে ইকোনমি, যে জীবনে ইকোনমি আমি ওকে স্পেলিং করতে দিলে ও ইকোনমি স্পেলিং করতে পারবে না, কিন্তু সে ইকোনমি নিয়ে কথা বলছে। তো এখন মানুষ কনফিউজ, এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড থিং, আমি যেটা বলবো স্টোরি টেলিং, রাইট? যেহেতু আমি স্পিকিং করি, লাইফ ইজ অল অ্যাবাউট স্টোরি টেলিং। আপনি যত বেশি সুন্দর করে গল্প বলতে পারবেন, মানুষ তত আপনার কথা শুনবে, মানুষ তত ইন্সপায়ার হবে, মানুষ তত আপনাকে ফলো করবে। এখন বাংলাদেশে আসলে আমরা যারা গল্পগুলি বলছি, আমরা আসলে ওইভাবে বলতে পারছি না, কারণ আমরা জানি না একটা গল্প কিভাবে ইম্প্যাক্টফুলি বলতে হয়, কিভাবে ইম্প্যাক্টফুলি, ওইটা আমরা জানি না। আচ্ছা, এখন যে পরিস্থিতিটা হয়েছে করোনা, আসলে ওয়ার্ল্ডে প্রথম, আমি জানি না আমার জন্মের পরে বা আমার যতদিন আমি মানে বুদ্ধি মানে আমি দেখি, এই প্রথম একটা জায়গায় ওয়ার্ল্ড সবাই এক জায়গায় চলে আসছে। ডাজেন্ট ম্যাটার আমি কি অস্ট্রেলিয়ায় থাকি নাকি আমেরিকায় থাকি নাকি আপনি বাংলাদেশে থাকেন, আমরা সবাই একটু ওয়ারিড, সবাই স্ট্রেস, সবাই ফ্রাস্ট্রেটেড, সবাই ডিপ্রেস, সবাই অ্যাংশাস, রাইট? বাট মানে ইজ দিস দ্য ওয়ার্ল্ড? নো, ওয়ার্ল্ড উইল চেঞ্জ, দ্যাটস ডেফিনেটলি ওয়ার্ল্ড উইল চেঞ্জ। করোনা এমন করে যে করোনা সারা জীবন থেকে যাবে, বাট দ্য করোনা ইজ এ লার্নিং ফর অল অফ আস, করোনা ইজ এ লার্নিং ফর অল অফ আস। আমি একটু বলি, আমি একটা ফর্মুলা বলি, যেটা হচ্ছে কি, আমি আসলে নিজে ফার্স্ট কয়েকদিন আমিও একটু স্ট্রেস ছিলাম ইন টার্মস অফ আমার বিজনেস পার্সপেক্টিভে, বাট অন দ্য আদার হ্যান্ড আমি মনে করি করোনা ইজ এ ব্লেসিং ফর মি, কারণ আমি যেহেতু আমি ডিজিটাল এন্টারপ্রেনারশিপকে আপনার করি, প্রমোট করি, সো ডিজিটাল এন্টারপ্রেনারশিপ এখন সবচেয়ে বেশি মানে বিজনেস গ্রোথ। আচ্ছা, তো আমি একটা ফর্মুলা বলি, এটা হচ্ছে, আমি বলতেছি এখানে 3টা আর। দ্য ফার্স্ট আর হচ্ছে রিসেট, রিসেট ইউর বাটন। আমাদের সবাই একটা বাটন আছে, আমাদের সবাই, আমাদের মোবাইলে যেমন একটা রিসেট বাটন আছে না, এখন যেটা হয়ে গেছে, ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল অন দ্যাট, ইজ ডান। উই আর ফ্রাস্ট্রেটেড, আমরা সবাই একটু স্ট্রেসড হয়েছি, বাট উই ক্যান নট সিট এক্স্যাক্টলি ইন দ্য সেম প্লেস ইন দ্য লং রান। ইফ উই ডু, দেন দ্য করোনা আপনাকে মানে বাঁচিয়ে রেখে যাবে, কিন্তু আপনি বাঁচবেন না, কারণ আপনার সব ডিস্ট্রয়েড হয়ে যাবে বাই দিস টাইম। সো ইউ নিড টু রিসেট ইউর বাটন, দ্যাটস দ্য ফার্স্ট আর। দ্য সেকেন্ড আর ইজ রিইনভেস্ট। রিইনভেস্ট হচ্ছে, আপনি সারা জীবন অনেক স্কিল ডেভেলপ করছেন, অনেক মোটিভেশনাল কথা শুনছেন,
অনেক গল্প শুনছেন, অনেক পড়াশোনা করছেন। আমি মনে করি এই 3 মাস আগে যেটা করছেন, আজকের ওয়ার্ল্ড আর 3 মাস আগের ওয়ার্ল্ড এক না। এক না। This world is different right now. এবং after Corona, the world will be completely different. It's a complete different world. এই ওয়ার্ল্ডে যদি আপনি বেঁচে থাকতে চান, you need to reinvest on you. সেটা হতে পারে লার্নিং, স্কিল ডেভেলপমেন্ট, ফার্দার নলেজ গ্যাদারিং, সামথিং, and you need to adapt with this world. So you need to reinvest. And the third one is re-engage. Re-engage হচ্ছে এই যে আমরা এখন বাসায় আছি, ধরো আমি 20 বছর অস্ট্রেলিয়ায়, আমার অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমি গত 20 বছরে কথা বলতে পারি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে আমি বিজি। Actually, am I busy? Maybe not. So this You is have your different priority. That's right. This is your time to re-engage with people because everyone needs help at the moment. Everyone needs support. Everyone wants you to be part of them. So this is your best time to re-engage with your family member, re-engage with your relatives, re-engage with your business partner, re-engage with your customer, because then they will know that you were part of them. So in future, they will be part of you. So this is the 3R formula. I just want to let everyone know. অ্যামেজিং, খুব সুন্দর 3R ফর্মুলা দিয়েছেন। আমরা অনেকে কমেন্ট করছেন এবং বিভিন্ন দেশ থেকে দেখছেন, আমি দেখছি যে আমাদের লাইভে কানেক্টেড, এবং অসাধারণ 3R ফর্মুলাটা আমরা চাবো যে আপনারা এটা মানবেন এবং এটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এবং আমরা একটি নতুন ফর্মুলা আমরা আবিষ্কার করেছি, যেহেতু এই ইন্সপায়ারিং শো এর মূল আইডিয়াটা হচ্ছে যে মানুষকে ইন্সপায়ার করা, এবং আমরা যে কথাটা বলছি, কথাবার্তাগুলো বলছি বা ডিসকাশন করছি, এটা ছড়িয়ে দেওয়া। সো আমরা একটা থিম হাতে নিয়েছি যে 1 শেয়ার মিলিয়ন ইন্সপাইরেশন। সো যারা এই লাইভটি শেয়ার করবেন তারা কিন্তু আমাদের যারা দেখছেন এখন প্রায় 50-60 জনের মতন আমাদের সাথে কানেক্টেড আছে 2টা ডিজিটাল মাধ্যমে। সো তারা যদি লাইভটা শেয়ার করেন তারা আমাদের থেকে একটি গিফট পাবে, যাদেরকে আমরা এই একটা গিফট আমরা এই লাইভের শেষে পুরো সেশন শেষে আমরা একটি গিফট দিব। সো দেরি না করে শেয়ার করতে থাকুন। এবং আমি ফেরত চলে আসবো বেনাউল ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন নিয়ে। এটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ। হেমি ভাই ডিজিটাল এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশের প্রথম গল্প উদ্যোক্তা কিন্তু আপনি। আমরা কিন্তু উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরি নিয়ে কিন্তু অনেক কাজ করছি। সো বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি জিজ্ঞেস করি বেনাউল ভাই আপনাকে, যে আপনার এত কিছু উদ্যোগ থাকতে আপনি গল্প উদ্যোক্তা হতে গেলেন কেন? এর পিছনের গল্পটা কি, যদি গল্পটা আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো তার আগে হেমি ভাই 3R এর কথা বলছেন না, অসাধারণ, চমৎকার। আমি কি আরো তিনটা আর যোগ করতে পারি হেমি ভাইয়ের সাথে? হ্যাঁ, সেটা হচ্ছে তাহলে হ্যাঁ, তাহলে আমরা এই আর গুলা যদি একসাথে করতে পারি তাহলে আমাদের পিলারটা আরো মজবুত হবে আমার মনে হয়। ওই জন্য একটু অধ্যত্ত দেখালাম, আমি আরো তিনটা আর যোগ করতে চাই। সেটা হচ্ছে স্টোরি টেলিং এর পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটা আর হতে পারে রিয়েল টক। হ্যাঁ, আমরা কিন্তু কখনো মিথ্যা কথা বলবো না, সেটা সরকারের জায়গা থেকে হোক বা যে কেউ। রিয়েল টকটা করতে হবে, মানুষকে জানাতে হবে। মানুষকে না জানালে, আসল জিনিসটা না রাখে হাইড করে রাখলে কোনো না সময় মানুষ জানবে, ফ্রাস্ট্রেশন তৈরি হবে। এরপরে যেটা মনে হয়, যেটা দ্বিতীয় আর যেটা বলতে পারি, রি-ইমাজিন। আমরা নতুন করে চিন্তা করব যে এর আগে কিন্তু দুর্ভিক্ষ হয়েছে, বন্যা হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অর্থনৈতিক মন্দা হয়েছে। আমরা কিন্তু মানব জাতি কিন্তু আমরা এগিয়ে গেছি, কেউ আমাদের কিন্তু আটকাতে পারে নাই। তা আমাদেরকে নতুন করে ইমাজিন করতে হবে যে কোভিড এর আগের সময়টা আমরা কখনোই পাবো না, কোনোভাবেই পাবো না। কোনো, যেটা হেমি ভাই খুবই চমৎকার করে বলছেন, কোনো দিনও সম্ভব না। সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনি ধরেন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন, কালকে হয়তো আপনাকে অফিস থেকে বললো তুমি কালকে ম্যানেজার হয়ে যাও। এই প্রিপারেশন কিন্তু আপনাকে লাগে। আপনি হয়তো দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা হলো যে আমরা আমাদের ওয়াইফদের আপনি করে বলা শুরু করলাম, ঠিক আছে? মানে হবে না নিশ্চয়ই, ঠিক আছে, এটা হতেও পারে আর কি, বলা যায় না। আর থার্ড যে পয়েন্টটা সেটা বলবো রিবিল্ড। হ্যাঁ, যে আমাদেরকে তৈরি করতে হবে নতুন করে, কিন্তু ইমপ্যাথি দিয়ে, ইমোশন দিয়ে মানুষকে। এখন কিন্তু ইমপ্যাথির অনেক দরকার। তো এই যে হোক, তো আমার তিনটা আর যোগ করলাম আমি আর কি, সেটা আপনি ফেলে দিতে পারেন, অসুবিধা নাই। তো গল্প নিয়ে যেটা বলা হচ্ছে যে আসলে আমার স্টোরি টেলার বা স্টোরি কোচ হওয়াটা আমার নিয়তিতে ছিল আসলে। আমি কারণ ছোটবেলায় হকার হতে চেয়েছিলাম, একদম পরিষ্কার ঝকঝকে আমার ধারণা আছে যে আমি হকার হতে চেয়েছিলাম, কারণ হকারদের মতো মার্কেটিয়ার, কমিউনিকেটর কোথাও নাই।
এটা আমি পার্সোনালি বিশ্বাস করি যে তারা যেভাবে কনটেক্সট বুঝে মানুষকে কিছুই না আউট অফ নাথিং তারা কিন্তু বিক্রি করতে পারে। মোট কথা এরকম বহুত ঘটনা আছে যে আমাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসতে হয়েছে। তারপর আমি আমার দাদির কাছে গল্প শুনতাম, বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, দাদি খুবই চমৎকার গল্প বলতেন। হ্যাঁ, নানান ধরনের গল্প, যেটা হচ্ছে আজকে থেকে 50 বছর 60 বছর আগের গল্প আমি এমন ভাবে শুনেছিলাম মনে হচ্ছে যে আমি এখনো দেখতে পাই। অথচ অনেক ঘটনা আছে আমার বাবার জন্মেরও আগের ঘটনা। তো আসলে আমার উপায় ছিল না। তো বিভিন্ন সময় আমি দেখতাম ইউনিভার্সিটিতে জার্নালিজম পড়লাম, চাকরি করলাম বিভিন্ন জায়গায়, সব সময় দেখি আমার দাদিকে আমি খুব মিস করতাম। আর আমি হকারদের ওই যে সাপ খেলা দেখাতো, মাজন বিক্রি করতো, ক্যান্সারের ওষুধ বিক্রি করতো, ডায়াবেটিক্সের ওষুধ বিক্রি করতো, যারা একটা ওষুধ দিয়ে সমস্ত রোগের অসুখ সারা দিত, ওদেরকে মিস করতাম। তারপর আমি চিন্তা করে দেখলাম যে কিভাবে কিছু লোকের কথা এত ভাল লাগে, কিছু লোকের কথা মনে থাকে এবং তার মতো ইচ্ছে কাজ করতে ইচ্ছা করে, কিন্তু কিছু লোকের কথা বুঝি না, মনে থাকে না, এবং কিছু কিছু জায়গায় মনে হয় যে বিশ্বাসই করছে না সেই লোকটা, সে যে একটা কথা বলছে সে নিজেই বিশ্বাস করে না। এই জায়গা থেকে কিন্তু আমি এক্সপ্লোর করা শুরু করলাম। বঙ্গবন্ধুর কথা বলতে পারি, তারপর এদিকে ধরেন যে সাইমন সিনক বলি, মার্টিন লুথার কিং বলি, এরকম বড় বড় যারা আছেন দেখলাম যে তারা আসলে স্টোরি বলে। সে কিভাবে স্টোরি বলে, যেটা আসলে দরকার, যেভাবে বললে মানুষের অ্যাটেনশন নিতে পারবে, মানুষের মনোযোগ নিতে পারবে ও মানুষ কথা শুনবে। এই জায়গা থেকে কিন্তু আমি আমার এই প্যাশনের জায়গাটা থেকে আমি অনেক বছর পরে হয়তো খুঁজে পেয়েছি যে আমার আসলে এটা এখানেই আমার নিয়তি ছিল। ওই জন্য আমি এই স্টোরি টেলিং বা এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে যে আমি কিন্তু কোনো কাজ তো আসলে একা একা করা যায় না, তাই না? সবাইকে নিয়েই করতে হয়। ওই জন্য জয়েন্টলি আমরা ধরেন আপনার সাথে, ইন্সপায়ারিং বাংলাদেশের সাথে, বা হেমি ভাইয়ের সাথে, বা যে কারোর সাথে, স্টুডেন্টের সাথে, এনজিও কর্মীর সাথে, গভর্নমেন্টের সাথে একসাথে কাজ করতে করতে শিখতে চাই। এই জন্য আমি আমার ইয়েটা মানে কোচ বলছি, স্টোরি কোচ, এই কাজও শুরু করছি, কিছু ভ্যালু অ্যাড করতে চাই আর কি। থ্যাংক ইউ। অসাধারণ বললেন বেনাউল ভাই। এবং সবাই আপনি যে হকার হতে চেয়েছেন অনেকেই কিন্তু অবাক হয়েছে, এবং অনেকে একজন লিখেছে যে হকার হতে চেয়েছেন, খুব একটি ইমো দিয়ে না, লিখলো। আমার কাছে কিন্তু একটা পত্রিকায় প্রিয় .com এ একটা নিউজ করছিল, ফিচার করছিল আমাকে নিয়ে। ওইটা আমি দেখাতে পারি যে আমি হকার হতে চেয়েছিলাম, এবং পাবলিকলি বলছিও, কারণ যেটা বিশ্বাস করি সেটাই বলি বা বলার চেষ্টা করি, সেটা করতে। হ্যাঁ, সো আমি হেমি ভাইয়ের কাছে চলে যাব, হচ্ছে হলো আপনি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ নিয়ে যে কাজ করছেন, এই টার্মটাও কিন্তু বাংলাদেশ এবং গ্লোবাল পার্সপেক্টিভ থেকে খুব নতুন একটি টার্ম। সো ডিজিটাল এন্টারপ্রেনারশিপ বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন, এবং করোনাকালীন সময়ে যারা বাসায় বসে আছেন, যারা বিভিন্ন জায়গায় থেকে আমাদের লাইফটা দেখছেন, এবং তাদের উদ্দেশ্যে যদি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ নিয়ে যদি আরো একটু বলেন, তাহলে সবাই আরো বেশি জানতে পারবে আপনার ডিজিটাল আচ্ছা, এন্টারপ্রেনারশিপ। যেহেতু আমি অস্ট্রেলিয়াতে তো প্রায় 15 ইয়ার্স কর্পোরেটে ছিলাম, হ্যাঁ, তো আমি যখন ওয়ান অফ দ্য লার্জেস্ট টেলিকম অস্ট্রেলিয়া টেলস্ট্রাতে আমি আইটি স্ট্র্যাটেজি লুক আফটার করতাম 2014-15 সালের দিকে। তখন আমি আইটি স্ট্র্যাটেজিতে ডিজিটাল স্ট্র্যাটেজি লুক আফটার করতাম। তো আমার প্রথম যখন বলছিল, তো আমি বললাম যে ডিজিটাল কি, মানে কি হবে এটা করে। তখন আমার ধারণা ছিল এরকম যে কি হবে এটা, 2014 আরেকটু আগের কথা, 2012-13 দিকে। তো যখন আমি শুরু করলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ডস টু ডিজিটাল, মানে সোশ্যাল মিডিয়া উইল ক্যাপচার দ্য মার্কেট। এখন এই ইকোসিস্টেম অর্গানাইজেশন শুরু করলো, কান্ট্রি শুরু করলো, সবাই ডিজিটালের দিকে। তো ওই থেকে আমার লার্নিং, তো আমি যখন আমার এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করলাম, তো সবাই তো বলতেছে যে বিকাম দ্য এন্টারপ্রেনার, বিকাম দ্য এন্টারপ্রেনার। তা আমি বলা শুরু করলাম যে না না না, তুমি যদি আসলে একজন এন্টারপ্রেনার কেন এন্টারপ্রেনারশিপ জার্নিতে আসে, এটা লং টার্ম ওয়েলথ ম্যানেজমেন্ট, মানে ওয়েলথ করার জন্য, যেন তার মানি ফ্লো অনেক দিন ধরে থাকে। এটা তো এমন না যে 1 মাস টাকা ইনকাম করলাম, একটা নতুন বিজনেস করলাম, 2 মাস পর ওই বিজনেসটা নাই। ইটস নট দ্যাট, ইটস এ লং টার্ম ফ্রিডম, রাইট? সো এই ফ্রিডমটা যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদেরকে উই নিড টু বি পার্ট অফ দিস ডিজিটাল ওয়ার্ল্ড। এখন ডিজিটাল ওয়ার্ল্ডে যখন আমি শুরু করলাম, তো আজ থেকে 4-5 বছর আগে অনেকে আমাকে বলছে আম ক্রেজি, বলছে তুমি ক্রেজি, এটা এত সকাল হবে না, বাংলাদেশে নাকি এটা হইতে আরো 10 বছর লাগবে, আর অস্ট্রেলিয়া তো ফুললি হওয়ার জন্য অনেক টাইম লাগবে। বাট আই থিঙ্ক নাও this is the time. The COVID-19 is a learning. World is already digital. World is already, এই যে আমরা কথা বলছি, that's a digital platform. আর আমরা যতগুলি এখন আমরা যদি জুমের কথা খেয়াল করি, জুম নাকি গত 3 মাসের মধ্যে $1 বিলিয়ন মেক করছে। 3 মাস আগেও কত মানুষ জুম ইউজ করতো। আচ্ছা, এখন ডিজিটাল এন্টারপ্রেনারশিপের যে কনসেপ্টটা আমি বলতেছি, তুমি সেল করো, বাই করো, গান শুনো, গল্প শুনো, কথা বলো, এভরিথিং ইজ ইন ডিজিটাল। তুমি কেন বিক্রি করো, ডাজন্ট ম্যাটার, তুমি যে কাজটাই করো,
এভরিথিং হ্যাজ টু বি ইন ডিজিটাল, অ্যান্ড দিস ইজ দ্য ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। তো তুমি অনলাইনে যে কাজটাই করতেছো, দ্যাটস পার্ট অফ ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। আর তুমি তোমার সোশ্যাল মিডিয়াকে কতটুকু পাওয়ারফুলি ইউটিলাইজ করতেছো। আমার ধারণা বাংলাদেশে, আমি খুবই অবাক হই যখন বাংলাদেশ যাই, মানে এমন কোনো মানুষ নাই যার হাতে একটা স্মার্টফোন নাই অথবা ফেসবুক নাই। আমি খুবই রেয়ারলি দেখছি যে এমন রিক্সাওয়ালা বলেন, সেটা ভাইয়া বলছে হকারের কথা, অথবা তো মানে যেই আছে সবার কাছে কিন্তু ফেসবুক আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই ফেসবুকটাকে তুমি কি কাজে ইউটিলাইজ করো, রাইট কি কাজে তুমি ইউটিলাইজ করো। 2.3 বিলিয়ন পিপল ইন ফেসবুক অ্যাক্টিভ ইউজার্স, তাহলে বিজনেস এখন কোথায়? Business is in Facebook, business is in Instagram, business is in LinkedIn, business is in Twitter, এবং গ্যারি ভি, আমি জানি আপনারা কেউ গ্যারি ভিকে ফলো করেন না, ও বলতেছে বিজনেস ইজ ইন টিকটক, বিজনেস ইজ ইন টিকটক, রাইট? নাও দ্য কোয়েশ্চেন হচ্ছে, এই প্ল্যাটফর্ম গুলিকে ইউটিলাইজ করে আপনি আপনার বিজনেসটাকে অনলাইনে কিভাবে নেন। যেমন আমি আমার কথা বলি, আমার বিজনেস হচ্ছে আমার এই স্টাডি রুমটা। আমি অলওয়েজ বাসা থেকে কাজ করি, আমি এমনি গত 3-4 বছর ধরেই বাসা থেকে কাজ করি। সো আই ক্যান গিভ মোর টাইম টু মাই ফ্যামিলি, আই হ্যাভ গট দ্য ফ্রিডম। আমি অলওয়েজ এই হুডি পরে কাজ করি, অলওয়েজ ট্রাউজার পরে কাজ করি, আনলেস আমার বাইরে যাওয়ার দরকার আছে। তা আমি বিলিভ করি এটা যে বিগ ফ্রিডম তোমার আর কিছু থাকতে পারে না। প্লাস তুমি যদি অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করো, তুমি তোমার বিজনেসকে সবচেয়ে বেশি অটোমেশন করতে পারবা। সেটা হচ্ছে তোমার মার্কেটিংকে অটোমেশন করতে পারবা, তোমার বিজনেসকে অটোমেশন করতে পারবা, এবং সবকিছু তোমার সামনে থাকবে। সেটা তোমার যেটা হেল্প করবে, তোমার অপারেশনাল কস্ট সিগনিফিকেন্টলি কমায় ফেলবে। অপারেশনাল কস্ট যদি তুমি কমাইতে পারো অ্যাজ এন এন্টারপ্রেনার, তুমি সবচেয়ে বেশি মানি মেক করবা, কারণ মানি সবচেয়ে বেশি চলে যায় অপারেশনাল কস্টে। এই জন্য বাংলাদেশে এন্টারপ্রেনাররা ফেল করে সবচেয়ে বেশি। বাংলাদেশে যারা স্টার্ট আপ, যারা এন্টারপ্রেনার, ট্রাস্ট মি, প্রথম যে কাজটা করে, প্রথম ভুল, সে বিজনেস শুরু করার আগে একটা অফিস নেয়। বিজনেস শুরু করার আগে সে 3 জনকে রিক্রুট করে, ঠিক আছে? কারণ তার একটা ইগো, যে অফিস আছে, অফিসে এসে বসতেছে 2-3 জনের জন্য। সোশ্যাল প্রেসার হিসেবে বলতে পারি যে একটা প্রেসারের কারণেও কিন্তু তারা এই জিনিসটা করে ফেলে আর কি। দ্যাটস রাইট। এন্ড আমি আমার, টু বি অনেস্ট, আমি আমার ডিজিটাল একটা, আমার যে কোচিং বিজনেসটা আমি রান করি, এখানে আমি আর একজন, 2 জন মিলে রান করি। I don't need anyone because everything is in automated, everything is in funnel. So আমি আমার ফানেল আর ড্যাশবোর্ড থাকলে I don't need anyone. আমি সেলস পারসন, আমি মার্কেটিং করি, আমি people doesn't need to know, কারণ আমরা যে সেল করি সেটা আমরা ওয়েবিনার দিয়ে করি। আমরা আমি ওয়েবিনার করি আজকে 2 বছর ধরে, ওয়েবিনার দিয়ে করি। I don't need to. আমার যদি ক্যালেন্ডারলি থাকে তাহলে আমি ক্যালেন্ডারে বুকিং করতে পারি, স্ট্র্যাটেজি সেশন করার জন্য জুম আছে। সো আমার কি ফেস টু ফেস ওই সেল করার দরকার আছে? আই ডোন্ট নিড টু। সো এই যে এই কনসেপ্টটা থেকে আমি বলছি যে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। সো আমি বলবো যে কোভিড-19 এর পরে দেয়ার ইজ নাথিং কল এন্টারপ্রেনারশিপ, ইজ গন আউট। এভরিথিং হ্যাজ টু বি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। রাইট। এবং এন্টারপ্রেনারশিপ নিয়ে যদি কথা বলতে চাই, আমাদের দেশেও কিন্তু এখন এন্টারপ্রেনারশিপের একটি বিশাল এন্টারপ্রেনারশিপ রিলেটেড অনেক ধরনের কাজ হচ্ছে। এবং আমাদের যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি আছে, বিডা, তারাও কিন্তু একটি প্রজেক্ট লঞ্চ করেছে, এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, ESDP। সো ওইখানেও দেখলাম, আমরা ওইখানে কাজ করার সৌভাগ্য হয়েছে বিভিন্ন সময়ে। তো দেখলাম যে তারা কিন্তু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করছে। তো বেনাউল ভাইয়ের কাছে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, এটা হচ্ছে হলো স্টোরি টেলিং এর যে ব্যাপারটা আপনি বললেন, যে আমাদের যে স্টোরি টেলিংটাকে কি আমরা কি প্রপারলি কাজে লাগাতে পারি বাংলাদেশের কনটেক্সটে, এবং স্টোরি টেলিং রিলেটেড আমাদের যে ধারণা, যে হিমি ভাই কিন্তু একটা সুন্দর গল্প বললো যে কিভাবে ওয়ান ম্যান আর্মি হিসাবে উনি ওনার কোচিং বিজনেস, ওয়েবিনার এবং জুমের থ্রুতে কাজ করে আসছে। তো বাংলাদেশের কনটেক্সটে এই স্টোরি টেলিং এর ব্যাপারটা কিভাবে আপনি দেখছেন, আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। আচ্ছা, ধন্যবাদ। সেটা হচ্ছে যে স্টোরি টেলিংটা সবসময় আমি যেটা দেখেছি বা এটা নিয়ে কাজ করতে যাওয়ার সময়, যে আসলে স্টোরি টেলিং কোনটা বা কোনটাকে আমরা স্টোরি টেলিং বলবো, এটা নিয়ে একটা কনফিউশন কিন্তু রয়েছে, আমারও ছিল একটা সময়। তো আসলে স্টোরি টেলিংটা হচ্ছে সেটা যেটা আজ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষরা পাহাড়ের গায়ে, পর্বতের গায়ে বা গাছের পাতায়, ছালে লিখে কমিউনিকেট করতেন। একজন আমি আপনার সাথে কথা বলছি, আপনি আরেকজনের সাথে কথা বলছেন, দাদি নানির কাছ থেকে যেটা শুনে আসছি, সেই জিনিসটাই কিন্তু আসলে স্টোরি টেলিং।
হ্যাঁ, কারণ প্রত্যেকেই কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কাজের 65% টাইম কিন্তু কোনো না কোনো ভাবে গল্প গুজব করি, হয় শুনি নাহলে বলি, আমরা কিন্তু থাকতে পারি না। এখন কিছু মানুষের কথা, যেমন আমি কথা যখন বলছি আমার কথা মানুষ শুনবে না, কিন্তু হেমি ভাই যখন কথা বলছেন তখন কিন্তু মানুষ তার কথা শুনছেন, কারণ একজনের চেয়ে আরেকজন কিন্তু উপরে থাকেন, ভালো বলেন তিনি, তিনি অডিয়েন্সকে বুঝেন, তিনি শব্দ চয়নের ক্ষেত্রে, ইমোশন তৈরি করার ক্ষেত্রে তিনি কিন্তু এগিয়ে থাকেন। তো এখন কথা হচ্ছে যে আমাদের দেশে স্টোরি টেলিংটাকে আমরা সাধারণত যেটা বলবো কি, তার আগে আমি একটু বলি যে স্টোরি টেলিংটাকে আমরা কিভাবে বুঝতে পারি। যে খুবই সহজ করে বলতে গেলে স্টোরি টেলিং হচ্ছে কাইন্ড অফ ট্রান্সফরমেশন বা ট্রান্সপোর্টেশন, ইমোশনাল ট্রান্সপোর্টেশন। একটা মানুষকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে নিয়ে যাওয়া, কে কত কনভিন্সিং ওয়েতে, কে কত ইন্সপায়ারিং, আপনি যে ইন্সপায়ারিং বাংলাদেশ সেটাও কিন্তু আপনি গল্প বলছেন ইন এ ওয়ে, হ্যাঁ। তো অন্যকে মুভ করতে পারেন আপনি কিভাবে, সেটার ফুয়েলটা হচ্ছে গল্প। আপনার ফুয়েল যত ভালো হবে আপনার গল্প তত ভালো হবে, মানুষ আপনার কাছে শুনবে। তবে এটা হচ্ছে যে এখানে মিথ বা মিথ্যা, কাল্পনিক, মন গড়া কোনো কিছুর কোনো জায়গা নাই। ট্রুথ ওয়েল টোল্ড ইজ স্টোরি। আপনি ট্রুথ বলছেন, অনেকে ট্রুথ বলছে, কিন্তু সেটাকে আর ওয়েল টোল্ড হতে হবে, ভালোভাবে বলতে হবে। এখানে মিথ্যার কোনো জায়গা নাই। আপনি একটা ছোট্ট একটা উদাহরণ দেই, হয়তো কেউ এটাকে কিভাবে নেবেন জানি না, যে গত কয়েক দশক ধরে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যারা সুন্দর সুন্দরী মহিলা বা তরুণী আছেন, তারা সকালে ঘুম থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, যে মনটা বলে আমি তো সুন্দর না। কিভাবে হবে? কে সুন্দর তাহলে? ওই যে ভোগ ম্যাগাজিনে যার ছবি আসছে, ফেয়ার অ্যান্ড লাভলিতে যার ছবি আসছে, ওই যে ফেয়ার অ্যান্ড লাভলি এখন এইচডি গ্লো দিচ্ছে আসলে, তারপর টলার স্ট্রঙ্গার করছে। এই যে এই ধরনের কথাবার্তা কিন্তু বেশি দিন টিকতে পারে না, হয়তো 2 দশক, 3 দশক, 4 দশক। সত্য আপনাকে বলতে হবে। একটা গল্প বলি, কারণ আপনি এখন এইচডি গ্লো দেখছেন, এরপরে দেখবেন 4K গ্লো, গ্লো কিন্তু বাড়তে হবে, বাড়াতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে একটা গল্প বলি তাহলে, যে ট্রুথ এবং স্টোরির জায়গাটা তো অনেক অনেক দিন আগের কথা। তো ওখানে এক ভদ্রলোক থাকতেন, দাড়িওয়ালা ভদ্রলোক, বয়স্ক, তার খুব অদ্ভুত রকমের একটা পোশাক পরতেন, হাতে একটা ব্যাগ থাকতো। তো তিনি যখন ওই গ্রাম দিয়ে যেতেন বা পাড়া মহল্লা দিয়ে যেতেন, তখন প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মেম্বার রাস্তায় কারোর সাথে দেখা হলে সবাই তাকে ডাকতো, আদর যত্ন করতো, তাকে ভালো ভালো খাবার দিত, তাকে তারপর খাবার কিছু তাকে প্যাক করে দিত, এবং তার গল্প শুনতেন, তাকে গল্প শোনাতো। তো খুবই সম্মানীয় একজন ব্যক্তি ছিলেন। ওই সময়ে আরেকজন অপূর্ব সুন্দরী একজন মহিলা ছিলেন, খুবই সুন্দরী মহিলা, তিনিও কিন্তু ওই সময় গ্রামে ঘোরাঘুরি করতেন, আসতেন, বিভিন্ন বাসায় যেতে চাইতেন, কিন্তু কেউ তাকে দেখলে দরজা খুলতো না, দরজা বন্ধ করে দিত, হ্যাঁ। এবং তার কথা কেউ শুনতো না, তার দিকে কেউ তাকাতো না। তো দীর্ঘদিন এরকম ঘটনা ঘটার ফলে এই মহিলার মন খুব খারাপ হয়েছে, যে আসলে ওই বুড়ো বেটার কাছে কি এমন আছে আমার কাছে নাই, যে তাকে সবাই এত আপ্যায়ন করে। তারপরে আমি এত অপূর্ব সুন্দরী, আমি এত মানে, উনি খুবই একটু হতাশ হন, এবং একদিন ওই চাচাকে ধরে বলেন যে চাচা, আপনি আসলে কে? আপনার কথা মানুষ এত মনোযোগ দিয়ে শুনে, আপনি আপনাকে এত আদর আপ্যায়ন করে, আমাকে কেউ দেখতে পারে না, আমি এত সুন্দর হওয়ার পরেও। আপনার নাম কি? আপনি কে? তখন বয়স্ক চাচা বলছে, আই এম দ্য স্টোরি, আমি হচ্ছি গল্প। আচ্ছা, এরপর ওই চাচা ওই মহিলাকে জিজ্ঞেস করলেন যে তুমি কে মা? তো বলছে যে আই এম দ্য ট্রুথ। তখন তো এই ভদ্রলোক বললেন যে আহারে, ট্রুথকে তো কেউ নিতে চায় না তো সহজ করে, ট্রুথ তো খুব একটু কেমন জানি জিনিস, কাঁটা আছে ট্রুথের মধ্যে, ঠিক আছে? তারপরে তিনি বললেন যে তুমি এরপর আমার পকেটের মধ্যে ঢুকো, এরপর থেকে আমি যেখানে যেখানে যাব তুমি আমার সাথে যাবা, ভালো ভালো খাবার পাবা, ভালো ভালো আপ্যায়ন পাবা। সেই থেকে বলা হয় যেখানে যেখানে গল্প গেছে সেখানে সেখানে সত্য গেছে, মিথ্যার কোনো জায়গা নাই সত্য। এখন আমাদের দেশের ক্ষেত্রে আমি একটু ওই যে মিসকনসেপশনটা একটু যদি বলার সুযোগ দেন আমাকে, ইমরান ভাই, বলবো? জি প্লিজ প্লিজ। হ্যাঁ, মিসকনসেপশন হচ্ছে যে আমরা না গল্পের শক্তিটাকে, হেমি ভাই আপনি নিশ্চয় জানেন, যেহেতু আপনার ওই সব জায়গায় এ ধরনের কালচার চালু আছে, বা আমাদের ইউরোপ আমেরিকান অন্যান্য দেশেও গল্পের যে শক্তির জায়গাটা আমরা এখনো টের পাচ্ছি না। গল্পকে আমরা সির্ফ গল্প বলেই মানে ইগনোর করছি। তো এখন কথা হচ্ছে পপুলার মিসকনসেপশন নাম্বার 1, আমরা ধরে নেই যে গল্প হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চা ঘুমাতে যায় না, বাচ্চা খেতে চায় না, বাচ্চাকে একটা গল্প শোনাও, একটা টেলিভিশনের বিজ্ঞাপন দেখাও, বাচ্চা ঘুমাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা বড়রাই হচ্ছে সবচেয়ে বড় কনজিউমার গল্পের। আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, ভিডিও করছেন, গেম খেলছেন, উপন্যাস, ধর্ম, সাহিত্য, প্রত্যেকটা কিন্তু গল্প। আমরা কিন্তু গল্পের জন্য মরতে পারি, গল্পের জন্য মারতে পারি। ইতিহাসটাকে যদি গল্পের মতো করে আমরা শেখাতে পারতাম তাহলে এত ঝগড়া বিবাদ হতো না। 2 নাম্বার জিনিস, হ্যাঁ 2 নাম্বার জিনিস হচ্ছে যে গল্পকে ধরে নেওয়া হয় মিথ। হ্যাঁ, গল্পের মধ্যে সত্যের কোনো ইয়া নাই, বিন্দু মাত্র কিছু থাকার দরকার নাই। কিন্তু আপনি একবার দেখেন
বঙ্গবন্ধুর জীবনের দেখেন, মহাত্মা গান্ধীর জীবন দেখেন, সচিন টেন্ডুলকার দেখেন, বা আপনার ওই যে নেলসন ম্যান্ডেলার কথা দেখেন, তাদের প্রত্যেকটা কিন্তু সত্য ঘটনার বর্ণনা। এখানে কিন্তু কোনো কিছু আমাদেরকে তারা মিথ্যা দিয়ে কখনো ইন্সপায়ার করে নাই। এর পরের পয়েন্টটা হচ্ছে, গল্পে ধরে নেওয়া হয় যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গল্প চলবে না, এখানে সব ডেটা। অবশ্যই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডেটা চলবে, কিন্তু যে কোনো ব্যবসার শুরু, যে কোনো ইনিশিয়েটিভের শুরুতে কিন্তু একটা গল্পকে তাড়া করে মানুষ, চেজ করে। আর আরেকটা জিনিস মনে করা হয় লাস্ট, যেটা যে গল্প মানে শুধু বিনোদন, কিন্তু গল্পের মাধ্যমে, বিনোদনের মধ্য দিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখি। আপনি কোথাও কেউ নাটকের কথা বলেন, এটা তো গল্প, এটা নিয়ে কি হয়েছিল, মানুষ রাস্তায় নামছিল, কুলখানি করছিল বাকের ভাইয়ের জন্য, কেস কাচারি কত কিছু। কাজে আমাদেরকে সময় আসছে এখন, কোভিড এর দোহাই দিয়ে হলেও, করোনা ভাইরাসের দোহাই দিয়ে বলছি আমি, যে প্লিজ আমরা চলেন গল্পটাকে ঠিক মতো ব্যবহার করি। অসাধারণ একটি পয়েন্ট বলেছেন বেনাউল ভাই। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে গল্পের কোভিডের কসম, হ্যাঁ আপনাকে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে গল্পের ভূমিকাটা কিরকম, আমরা যে ইন্সপায়ারিং বাংলাদেশ শুরু করেছি, এটা পিছিয়ে কিন্তু একটা গল্প ছিল। গল্পটা ছিল এরকম যে আমরা কিন্তু একটি যুদ্ধজয়ী জাতি, কিন্তু জাতি হিসেবে আমাদের যত গৌরবের অর্জন আছে এটা কিন্তু আমরা জানাতে পারি না বা জানাতে চাই না। হেমি ভাইয়ের যে গল্প, এই গল্পটা কিন্তু অনেক মানুষকে ইন্সপায়ার করবে। আপনার যে ট্রান্সফরমেশন, আপনি যেভাবে যেখান থেকে স্টোরি টেলার হিসেবে আবির্ভূত হয়েছেন, এই গল্প কিন্তু অনেককে ইন্সপায়ার করবে, কিন্তু আমরা গল্পটা জানি না, কারণ জানার কোনো প্ল্যাটফর্ম নেই, জানানোর কেউ নেই, সবচেয়ে বড় কথা। তো ইন্সপায়ারিং বাংলাদেশের সূচনা হয়েছিল তখন যখন আমরা চিন্তা করেছি যে বাংলাদেশ একটি যুদ্ধজয়ী জাতি এবং আমাদের অনেক গৌরবোজ্জ্বল অর্জন আছে, যে অর্জনের গল্পগুলো আমরা কোথাও জানাতে পারিনি এবং আমাদের জানানোর প্ল্যাটফর্মটা নাই। কারণ আপনি যদি ফেসবুক বলেন বা অন্যান্য যেসব প্ল্যাটফর্মের কথা বলেন, ওইখানে কিন্তু অনেক ধরনের গল্প বা অনেক ধরনের কন্টেন্টের ভিড়ে আমাদের অর্জনগুলো হারিয়ে যায়। এই জন্য কিন্তু আমরা গল্পগুলো আমাদের জানা দরকার। এবং আপনাকে সিম্পল উদাহরণ দিই, যে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি যেসব কন্টেন্ট গুলো দেখবেন, ম্যাচিউরড কিন্তু কন্টেন্ট না। ক্ষণিকের বিনোদন দিবে আপনাকে, হালকা শুটশুটি দিবে, যেখানে আপনি 2 মিনিট হেসে 3 মিনিটের মাথায় কিন্তু ওই কন্টেন্টটাকে ছুঁড়ে ফেলে দিবেন। কিন্তু আপনি যে কন্টেন্ট গুলো নিয়ে কাজ করছেন, বা হেমি ভাইয়ের যে ফায়ার ইউর বস যে বইটা, এই বইটা থেকে কিন্তু অনেক কিছু জানা সম্ভব, যেগুলো কিন্তু ওই সস্তা বিনোদনের কন্টেন্ট থেকে বা গল্প থেকে কিন্তু জানা সম্ভব না। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু একটা পয়েন্ট যোগ করতে চাই, যদি অ্যালাউ করেন বলবো ইমন ভাই। যেটা হচ্ছে যে আপনি খুবই কোর জায়গায় কিন্তু হাত দিয়েছেন একদমই, হ্যাঁ খুবই কোর জায়গায়। কারণ কি, আমরা এমন একটা জাতি হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি, বা আমরা আমাদের এটা হচ্ছে হেমি ভাই, যে আমরা সবকিছু শর্টকাটে চাই। এই 1 মিনিটে নুডলস, 2 মিনিটে, 5 মিনিটে, 10 মিনিটে আমরা সবকিছু শিখে নিতে চাই। আমরা গভীর যে একটা জায়গা আছে, ওই জায়গাটা কিন্তু যেতে চাই না। ওই জন্য ইন্সপায়ারিং বাংলাদেশের যেটা আমি পরামর্শ দিতে চাই, বা আমার অনুরোধ, যেখানে একটা স্ট্রং কমিটমেন্টের জায়গাটা রাখা উচিত। কারণ আমরা জানি একটা টেলিফোন কোম্পানি বা টেলকো, তারা মুক্তিযুদ্ধের গল্প শোনার কথা বলে অনেক কিছু আমরা দেখলাম, কিন্তু শেষ পর্যন্ত এটা হয় নাই। ইন্সপায়ারিং বাংলাদেশ, আমি চাই না যে ওরকম কিছু হবে, রিয়েলি একদম গভীর জায়গা থেকে গল্প তুলে নিয়ে আসবে, যেটা কয়েক প্রজন্মকে রিপ্রেজেন্ট করবে। অবশ্যই। এবং আমি যেটা বলতে আপনার সাথে কথা বলছিলাম অফলাইনে, যে আমরা স্বাধীনতার 50 বছর উপলক্ষে 2021 সালের বইমেলায় আমরা একটি প্রকাশনা লঞ্চ করতে যাচ্ছি, যে প্রকাশনায় থাকবে আমাদের না বলা কিছু গল্প, যে গল্পগুলো আমরা কেউ জানি না, বা জানলেও প্রপারলি জানি না, যে গল্প শুনে আমরা ইন্সপায়ার হতে পারি। তো আশা করি বেনাউল দ্য পাইপার এবং আমরা একসাথে এই প্রজেক্টে কাজ করতে পারবো এবং না বলা গল্প নিয়ে আসবো। তো ব্যাক অন আওয়ার টপিক, যে এখন যে করোনা কাল যাচ্ছে, এই করোনা কালে যে স্টোরি টেলিং এর যে একটা বড় বিষয়, সবাই কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু টিপিক্যাল WHO দ্বারা যে ধরনের কন্টেন্ট গুলো আমরা পাচ্ছি, ওইগুলা নিয়ে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এগুলো কিন্তু কোনো বাংলা ভার্সন নেই। আপনাকে যদি একটা একটা সুবিধা বঞ্চিত মানুষকে যদি জিজ্ঞেস করি যে আপনি কোয়ারেন্টাইনে থাকেন বা আপনি সেলফ আইসোলেশনে থাকেন, এটার মানে বুঝতে গিয়েই কিন্তু সে করোনা আক্রান্ত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের নেতারা বা আমাদের যারা প্রতিনিধি আছে, তারা কিভাবে সুন্দর করে, থট লিডার, তারা কিভাবে গল্পের আশ্রয় দিতে পারে, বেনাউল ভাই যদি বলেন। আচ্ছা, সরি বেনাউল ভাই, আমি একটু ইন্টারফেয়ার করি এখানে, আরেকটু অ্যাড করি। হ্যাঁ, আমি যেহেতু আমি বাইরে থাকি, আমার বাংলাদেশ সম্পর্কে আমার অনেক নলেজ কম। কেন কম? বিকজ আমি অনেকদিন বাইরে থাকি। আমি লাস্ট 3 বছর ধরে বাংলাদেশের সাথে অনেক কিছুর সাথে ইনভলভ, তাও সবার সাথে এত বেশি ইনভলভ না। আমি গত মানে সিন্স এই যে আপনার কোভিড থেকে আমি একটু অবজার্ভ করতেছি। তা আমাদের প্রত্যেকটা লাইভে আপনি দেখেন,
প্রত্যেকটা ফেসবুক, প্রত্যেকটা স্পিকার, প্রত্যেকটা আমরা যারা মানে ওই লেভেলে স্পিকিং করি বা কথা বলি বা আমরা যেটা বলি থট লিডার যাই কিছু বলেন, আমরা কতিপয় মানুষকে আনতেছি ঘুরে ফিরে এরা এক্স্যাক্টলি ঘুরপাক খাচ্ছে, এরাই ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ ইজ অনলি দ্যাম? নো, দে আর নট বাংলাদেশ। আমার কোয়েশ্চেনটা হচ্ছে ওনারাই, উনি ক্যারিয়ার নিয়ে কথা বলছে, উনি এন্টারপ্রেনার নিয়ে কথা বলছে, উনি কোভিড-19 নিয়ে কথা বলছে, উনি উনি ইকোনমিক অর্থনীতি নিয়ে কথা বলছে, জন্ম নিবন্ধন নিয়ে কথা বলছে, জন্ম নিয়ন্ত্রণ নিয়ে কথা বলছেন, কৃষি খাদ্য কৃষি। ওনার কথা, আমি একটা গ্রামে বড় হয়েছি একটা ছেলে, আমি ওনার কথা বুঝি না, আই ডোন্ট। আমি একটা উদাহরণ দেই হেমি ভাই, আমি একটা ওনার কথা বুঝি না। আমার ভাই এত বিগ নলেজ নাই, আমার এত বিগ থট প্রসেস নাই, আমার থট প্রসেস খুবই ছোট মানের। আমি একজন ওই রকম মানুষের কাছ থেকে ওই লেভেলের কথা শুনতে চাই, ওই জিনিসটা বাংলাদেশে হচ্ছে না। নাই, আমি একটু যোগ করতে চাই, একদমই খাঁটি কথা বলছেন হেমি ভাই। সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ দেই। যেমন ধরেন আমার গ্রামে, আমি একদম গ্রামে বড় হয়েছি, হ্যাঁ, তো গ্রামে কিছু লোকের সাথে আমি কথা বলি যাওয়া হলে, তাদের বেশ কয়েকজনের ধারণা যে রাজশাহী থেকে ঢাকায় প্লেনে যেতে গেলে পাসপোর্ট লাগে। এটা কিন্তু তাদের দোষ না, এটা কিন্তু হেসে উড়িয়ে দেওয়ার মতন না, কারণ তাদের ফ্যামিলিতে কেউ একজন দুবাই গেছে প্লেনে চড়ে, সে তার পাসপোর্ট লাগছে, ভিসা লাগছে। তাহলে দেখেন, ওই লোককে আমি যখন যাব তার কাছে কোনো একটা মেসেজ নিয়ে, তখন আমি দেখা যাচ্ছে হ্যান্ড স্যানিটাইজার দেখাচ্ছি, ট্যাপে পানি ছাড়ছি, এরকম ভিডিও বানাচ্ছি। আমার গ্রামের লোকটা জীবনে স্যানিটাইজারও দেখে নাই, হ্যান্ড ওয়াশও দেখে নাই, ট্যাপও দেখে নাই। ওকে দেখাতে হবে বদনা দিয়ে পানি ঢালছে কিভাবে, তাহলে ও কিন্তু মনে করবে যে হ্যাঁ, এটা তো, আরে আমার বাসায় তো বদনা আছে। ও তখন কিন্তু আর ভয় পাবে না। আপনি দেখেন, আপনি যখন বড় লোককে কোনো সাথে কথা বলেন, ধনী উচ্চবিত্ত, তখন কি বলেন, চলো আমরা লাঞ্চ করে আসি। মধ্যবিত্তরা কথা বলে কি হবে, চলো আমরা দুপুরে খেয়ে আসি, দুপুরে খাওয়া হয় নাই। বস্তির মা কিন্তু তার বাচ্চাকে বলে, এই গিলবি না। একই কথা কিন্তু কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু এই যে জায়গাগুলায়, এই জায়গাগুলায় কারণ ডেটা, বোরিং জিনিস, টেকনিক্যাল শব্দ দিলে কিন্তু মানুষের মস্তিষ্ক খুব নরম একটা মাংসপিণ্ড, এটা কিন্তু ক্যালোরি বার্ন করতে চায় না। সেই জিনিসটা সে নিবে যেটা তার কাছে খুবই সহজ। এখন আপনি মনে করেন যে আমি 5টা টেকনিক্যাল টার্ম যদি না দেই, তাহলে আমি কেন 5টা বিষয় এমবিএ করে আসলাম, তাইলে কিন্তু আপনি ফেল করবেন। ইফ ইউ কনফিডেন্ট ইউ উইল লুজ। রাইট। এবং একটা মজার জিনিস বলি, বেনাল ভাই যেটা, হেমি ভাই যেটা বললো, যে ঘুরে ফিরে আমরা কিছু মানুষকে কিন্তু বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন প্ল্যাটফর্মে। নলেজ সিন্ডিকেট আর কি, কাইন্ড অফ নলেজ সিন্ডিকেট। কিন্তু আমি হয়তো শুনতে খারাপ লাগছে, যারা হয়তো আমাকে হেট করতে পারেন, ইটস ওকে, আমি আমার এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। কারণ আমরা, এটা একটা সিন্ডিকেট, আমরা সবাই আমরা সবাই সবার সাথে কানেক্টেড। এখন আপনি যদি আমাকে না আনেন, আমি আপনাকে নিব না, আবার আপনি যদি ওনাকে না আনেন, উনি আপনাকে নিবে না। তো এই সিন্ডিকেটটার মধ্যেই কিন্তু সবকিছু হচ্ছে। এই সিন্ডিকেটের বাইরে আসলে বাংলাদেশ, কিন্তু এটা বাংলাদেশ না, বাংলাদেশ অনেক বড়, এক্স্যাক্টলি অনেক বড়। রাইট, খুব ভালো কথা বলছেন। বাইরে বাংলাদেশ, ওই জায়গাটায় আমি খুবই, মানে এটা আমি পার্সোনালি আমি বলবো, আমি হতাশ, আমি ডিসঅ্যাপয়েন্টেড যখন আমি এই জিনিসগুলো দেখি। আমি বাংলাদেশের ট্রেনিং সেক্টরে কাজ করি, আমি ডিজিটাল এন্টারপ্রেনার বানাই। আমার স্টুডেন্ট ওনারা দিতে পারবে না, আমার স্টুডেন্ট ঠিক করে ইংলিশ বলতে পারে না, ইংলিশ লিখতে পারে না, সেই ছেলে ডিজিটাল এন্টারপ্রেনার হবে। ওকে যদি আপনি মোটা মোটা বড় বড় কথা বলেন, ও বোঝে না, ও বোঝে না, ও তো এখনো ডিজিটাল স্পেলিং করতে পারে না। তাহলে আপনারা যদি বড় বড় কথা বলেন, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনারা যদি আমাকে বলেন যে আপনারা ফ্রিল্যান্সার বানাবেন, আমি বিলিভ করি না, এটা আমি বিলিভ করি না। আপনারা যদি বলেন যে আপনারা এন্টারপ্রেনার বানাবেন, আমি বিলিভ করি না, কারণ ওরা এখনো ওই কথাগুলি বলতে পারে না, ওরা এখনো জানে না। সো আমার স্টুডেন্ট, এরা গ্রাম থেকে আসছে ঢাকায়, ক্যারিয়ার সাবে 3 মাসে একটা কোর্স করে এন্টারপ্রেনার হবে, উদ্যোক্তা হবে। তাইলে ওকে ও পড়াইতে হলে আপনাকে ওই লেভেলে যাইতে হবে, ওদের সাথে কথা বলে জানতে হবে ওর প্রবলেমটা কোথায়। যে ছেলেটা কোভিডে, আমার স্টুডেন্টরা 3000 টাকা দিয়ে কোর্স করতেছে না, পে করতে পারতেছে না, একটা ছেলে মেয়ে পে করতেছে না, কোর্স করার জন্য মরিয়া হয়ে গেছে, কারণ ও জানে ও জব লুজ করছে, অথবা কোভিডের পরে ওর কাজ করতে হবে। কিন্তু আমরা ওগুলি নিয়ে আমাদের কোনো কথা না, আমরা কথা বলতেছি বিগ বিগ কথা, এত বড় বড় কথা। মানে আমি মাঝে মাঝে লাইভ দেখি, আমি নিজেই বুঝি না ভাই, আমি তো একটা অশিক্ষিত মানুষ, আমি আসলেই নিজে মাঝে মাঝে ফিল করি যে আমি আনএডুকেটেড, আসলে আমি বুঝি না, আমি বুঝতে চাইও না, আমি বুঝতে চাই না। আমি যেটা বুঝতে চাই যে, আমি জানি না ও ইন্সপায়ারিং বাংলাদেশ, ও যখন আমার বলছে যে ভাই আসবেন কিনা, আমি বলছি আসবো,
কারণ আমি ওর কয়েকটা ভিডিও লাইভ দেখতেছিলাম যে বাংলাদেশকে আমরা ইন্সপায়ার করতে চাই, বাংলাদেশের স্টোরি মানুষকে বলতে চাই। যে ওই জিনিসগুলো যদি কেউ করে, ওদেরকে নিয়ে যদি কাজ করে, বাংলাদেশ, আমি বলবো যে বাংলাদেশে এই কোভিড এর পরে ডেফিনেটলি যে একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে, আপনি যদি খেয়াল করেন বেনাল ভাই, এখন একটু আমি বড় কথা বলি, যেহেতু আমি বিজনেস করি। অস্ট্রেলিয়াতে লাস্ট 2 মাসে ধরেন আমার নিজের, আমি প্রায় 12 জন এমপ্লয়িকে বাদ দিছি, 12 জন এমপ্লয়ি। আচ্ছা, এমন দিন গেছে যেদিন 73,000 পিপল এট এ টাইম একদিনে জব লুজ করছে, একদিনে 73,000। আচ্ছা, এখন আপনি যদি বাংলাদেশের খেয়াল করে দেখেন, আমরা যদি একদম অবজারভার হই, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ গার্মেন্টস সেক্টরে কাজ করে। গার্মেন্টস হচ্ছে আমাদের ইকোনমির একটা মেজর থিং। আমাদের সেকেন্ড হচ্ছে গিয়ে ফরেন রেমিটেন্স, বিদেশিরা তো এখন নট পার্ট অফ বাংলাদেশ এনিমোর, ওরা এখন বিদেশি হয়ে গেছে। কয়েকদিন আগে কিন্তু ওরা দেশের পার্ট, এখন আর ওরা নাই। ওরা মানে আমরা বলতেছি তোমরা আসতে পারবা না, তোমরা ওইখানে থাকো। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে কি আমাদের এক্সপোর্ট, আমরা বাইরে রপ্তানি করি অনেক জিনিস, সেটা চিংড়ি হইতে পারে, অনেক কিছু, পাট, এই হাবি যাবে। আপনি কি এটা বিলিভ করেন যে 3টা জায়গায় ইম্প্যাক্ট হবে? যেখানে আপনি H&M অস্ট্রেলিয়াতে আজকে 3 মাস বন্ধ, যেখানে মায়ার আজকে 3 মাস বন্ধ করে আছে, যেখানে টার্গেটে একটা মানুষ যায় না, যেখানে কেমার্টে মানুষ যায় না, আপনি কি বিলিভ করেন যে কেমার্ট পকেটের টাকা খরচ দিয়ে বাংলাদেশের কোন গার্মেন্টস সেক্টর থেকে মাল আনবে? না, কি করবে? আমাকে বললে আমি বিশ্বাস করি না। তার মানে ইম্প্যাক্ট হবে। আচ্ছা, তাইলে এখন আমার কোশ্চেন হচ্ছে, এই মুহূর্তে তাইলে আমরা কিভাবে এটা থেকে টার্ন ব্যাক করব? আমি এটা নিয়ে আসলে কোনো কনক্রিট কাউকে কথা বলতে শুনি নাই। আমি কথা সবাই, হ্যাঁ আমরা সবাই জানি যে there is an impact, blah 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 blah, and I'm sick of this hearing this, but what can we do now? What is next? এটা যদি কনক্রিট, আমি মাননীয় প্রধানমন্ত্রী অনেক প্রণোদনা দিচ্ছে, বাট আমি জানি না এই প্রণোদনাগুলি আমাদের যে লো লেভেলের মানুষ অথবা আমরা যারা বিজনেস করি, আমরা কি আদৌ বুঝি কিনা, আমরা কি বুঝতে, আই ডোন্ট নো। আমি না মানে কারো কাছ থেকে এই জিনিসগুলি জানতে চাই। এখানে আমি একটা ছোট্ট ব্যাপার অ্যাড করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে প্রণোদনার ব্যাপারটি 2 দিন আগে এনশিওর করেছে যে 50 লক্ষ ফ্যামিলির প্রায় 4 কোটি মানুষ ডিজিটাল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের যে পেমেন্ট ওয়ালেট গুলো আছে, বিকাশ, নগদ, রকেট বা শিওর ক্যাশ, এইসবের মাধ্যমে কিন্তু তারা তাদের হাতে টাকাটা পেয়ে যাবে। এবং এই ব্যাপারটি এটা কিন্তু একটা হিস্টোরিক ঘটনা ওএমএস এর চাল নিয়ে কিন্তু মানে লোপাট হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। এবং সবচেয়ে বড় কথা যে প্রপারলি কিন্তু একটা মনিটরিং ভ্যালুর মাধ্যমে এই জিনিসগুলো তদারকি করা হচ্ছে। কমপ্লিট ট্রান্সপারেন্ট একটা সিস্টেম, যেটা ডিজিটাল এন্টারপ্রেনারশিপের কথা বলছিলেন ডিজিটাল বাংলাদেশ বিমানের ক্ষেত্রে আমরা যে মোবাইল ব্যাংকিং এবং আমরা ফিনটেক নিয়ে যে আমরা যারা কাজ করি, তাদের জন্য কিন্তু এটা বরাবরের মতো একটি উৎসাহব্যঞ্জক ঘটনা। আর যখন ধরেন হেমি ভাই, যেটা হচ্ছে যে যখন একটা দেশের সরকার প্রধান বা সর্বোচ্চ নির্বাহী টপ এক্সিকিউটিভ, তিনি যখন নিজে তদারকি করে এভাবে এত লক্ষ মানুষের কাছে পৌঁছে দেন, এটা কিন্তু একটা বিরাট মেসেজ ক্যারি করে। কিন্তু এটা আর 5 জন লোককে উদ্যোক্তা হতে সাহায্য করে, ওদেরকে ইন্সপায়ার করে, ট্রাস্ট তৈরি করে। আমাদের তো ধরেন যে ডিজিটাল সার্ভিস গুলো চালু হয়েছে, এখনো তো ট্রাস্ট বা রেডিনেস তো এখনো তো তৈরি হচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, আমি একটু সুযোগ নিচ্ছি এখানে, আপনি হেমি ভাইকে অনেক ধন্যবাদ যে উনি বলছে যে আসলে সবাই, কেউ গান গাচ্ছে, কেউ প্যারোডি করছে, কেউ বিনোদন দিচ্ছে, কেউ নানান কিছু করছে, কিন্তু আসলে এরপরে কি এটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। কারণ এটার জন্য সময় লাগবে, পড়াশোনা লাগবে। আমি এটা একটু জাস্ট খালি বলি দিয়ে আমি আসবো, সেটা হচ্ছে যে আমি এটাকে একটু একটা অন্য অ্যানালজি দিয়ে দেখাতে চাই। অ্যানালজিটা হচ্ছে এরকম, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমরা সবাই শুনতে পাচ্ছি। অ্যানালজিটা হচ্ছে এরকম যে আমরা অনেক সময় রাস্তায় ভিভিআইপি মুভমেন্ট দেখি ঢাকা শহরে। তো যখন ভিভিআইপি মুভমেন্ট হয়, তখন কিন্তু যে মূল রাস্তার আশেপাশে যে শাখা প্রশাখাগুলো আছে, ওগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় গাড়ি চলাচল। হ্যাঁ, তখন তারা কি করে, ওরা ইঞ্জিন বন্ধ করে যে যার মতো গল্প করে, কথা বলে, বের হয় না গাড়ি থেকে, কারণ সিকিউরিটি লোক বেরোতে দিবে না। যখন ভিভিআইপি মুভমেন্টটা চলে যায় কয়েক সেকেন্ডের মধ্যে, যখন ট্রাফিক ছেড়ে দেয়, তখন কিন্তু আর কেউ কথা শুনে না, যে যার মতো আগে যায়, পুরো বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি হয়।
এটার জন্য ভালো ট্রাফিক ম্যানেজমেন্ট লাগবে এবং যারা রাস্তায় আছে তাদেরও কিন্তু একটা দায়িত্বশীল আচরণ দরকার। এটাকে যদি আপনি করোনার সাথে তুলনা করেন, মনে করেন যে করোনা হচ্ছে ভিভিআইপি মুভমেন্ট আছে, এখন আমরা কিন্তু ঘরের মধ্যে আটকে আছি ইঞ্জিন বন্ধ করে, এরপর বের হয়ে যে অচল অবস্থাটা তৈরি হবে সে জায়গাটা আমাদের ফোকাস করতে হবে। হ্যাঁ, সে জায়গাটা। আর আপনি যখন হেমি ভাই বলছিলেন যে আমাদের গার্মেন্টস এর কথা, এক্সপোর্টের কথা, আর একটা বড় সেক্টর কিন্তু আমাদের আছে ইনফরমাল ইকোনমি। হাজার হাজার মানুষ স্ট্রিট ফুড বিক্রি করে, সেলুনওয়ালা, চায়ের দোকানদার, বিস্কিট বিক্রি করে, বেকারি বিক্রি করে, এরকম কিন্তু লক্ষ লক্ষ মানুষ। এরা কিন্তু ইনফরমাল না, মানে ইনফরমাল আর কি। এদের জন্য আসলে আমাদেরকে কিভাবে কিছু করতে পারি, এই জিনিসগুলো কিন্তু ভাবার সুযোগ রয়েছে। থ্যাংক ইউ হেমি ভাই এবং ইমরান ভাই। হ্যাঁ জি, বেনাল ভাই অসাধারণ বলেছেন, এবং দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় 45 মিনিট ক্রস করে ফেলেছি, আমরা আর বেশিক্ষণ কন্টিনিউ করব না। সো হেমি ভাইকে আমি আমার নেক্সট কোয়েশ্চেনে ফেরত যাব, যে হেমি ভাই আপনি করোনা পরবর্তী বিশ্ব যদি আমি বলি বাংলাদেশকে কিভাবে দেখছেন আপনি যদি বলেন, এবং আমরা আপনার থেকে কি ধরনের উদ্যোগ সামনে দেখতে পাবো যার দ্বারা আমাদের তরুণ প্রজন্ম উপকৃত হবে। হেমি ভাই, অল ইয়ার্স। আচ্ছা, আমি গত কয়েকদিন ধরে আমার অনেক থট প্রসেস, আমি এখানে অস্ট্রেলিয়াতে কিছু ইনভেস্টরকে নিয়ে কাজ করছি যারা হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনারশিপের বিগ ইনভেস্টর। অস্ট্রেলিয়া ওরা টপ ইনভেস্টর, এরকম আমি কয়েকজনের সাথে কাজ করলাম যে আসলে কি হবে, আসলে কি করা যায়। তো কয়েকটা জিনিস আমি পেলাম যে বাংলাদেশে বিপিও ইন্ডাস্ট্রি মানে বিজনেস প্রসেস আউটসোর্সিং যেটা আমরা বলতেছি, হয়তো আমাদের কলিংটা ওই লেভেলে গ্রো করবে না, কিন্তু অস্ট্রেলিয়া অথবা আমেরিকা অথবা অন্যান্য দেশ থেকে ফ্রিল্যান্সিং এর প্রচুর কাজ এই মুহূর্তে বাংলাদেশে নেওয়া সম্ভব। কেন সম্ভব? বিকজ আমরা যারা অস্ট্রেলিয়া বিজনেস করি, আমার যেমন ডিজিটাল এজেন্সি আছে, আমার কলেজ আছে, আমার কোচিং বিজনেস আছে, আমার কনসাল্টিং বিজনেস আছে, আমরা কিন্তু টাকা সেভ করার চেষ্টা করতেছি। তো আমাদের ডিজিটাল এজেন্সির যে কাজগুলি এগুলি আমরা বাংলাদেশে নিয়ে যাইতে চেষ্টা করতেছি। তা এখন আমরা যদি বাংলাদেশে স্কিল পিপল তৈরি করতে পারি তাহলে প্রচুর আমরা বিজনেস প্রসেস আউটসোর্সিং এর কাজ আমরা বাংলাদেশে নিতে পারবো। কিন্তু এই কাজটা করার জন্য বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিটা তৈরি করতে হবে সেটা হচ্ছে ট্রেনিংটাকে, স্কিলটাকে ওই লেভেলের স্কিল আপ করতে হবে, এবং গ্যারান্টেড যদি আমরা যদি ফ্রিল্যান্সিং এর কাজ দিতে পারি ছেলে মেয়েদেরকে তাহলে পুরো ইকোনমিটা আসলে টার্ন ব্যাক করবে। ওয়ান অফ দ্য গার্মেন্টস সেক্টরের পরে আমি বিলিভ করি যে বাংলাদেশে বিপিও সেক্টর সবচেয়ে বেশি গ্রো করবে। এখন বিপিও সেক্টরকে যদি গ্রো করতে হয় তাহলে আমি বলবো যে দুইটা জিনিস আমাদেরকে খুব স্ট্রিক্টলি করতে হবে। একটা হচ্ছে গিয়ে স্কিল আপ করা, আমাদের ছেলে মেয়েদেরকে ওই লেভেলে স্কিল আপ করতে হবে এবং বের করতে হবে যে ওয়ার্ল্ড মার্কেটে এখন কি টাইপের কাজ দরকার। যেমন বাংলাদেশে যারা ট্রেনিং ইন্ডাস্ট্রি আছে, যারা স্কিল নিয়ে কাজ করে, যেমন আমাদের ক্যারিয়ার সাব আছে, আমরা কি করতেছি ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং এগুলি নিয়ে কাজ করতেছি, কিন্তু আমাদেরকে আরো স্পেসিফিক হইতে হবে। যেমন ধরেন আপনি একটা ছেলেকে ল্যান্ডিং পেজ ডিজাইন শিখাইতে পারেন, শুধু ল্যান্ডিং পেজ ডিজাইন, একটা ছেলেকে ফানেল বানানো শিখাইতে পারেন, একটা ছেলেকে কপি রাইটিং শিখাইতে পারেন, একটা ছেলেকে আপনি স্পেসিফিক যদি এরকম আমরা ডেভেলপ করতে পারি, এবং আমরা যদি ফ্রিল্যান্সার যে ফাইবার বা ফ্রিল্যান্সার যে সাইটগুলি আছে এই সাইটগুলিকে যদি বাংলাদেশকে প্রমোট করতে পারি, বাংলাদেশের ছেলে মেয়েদেরকে প্রমোট করতে পারি, তাহলে ওইখানে ম্যাসিভ কাজ করার অপরচুনিটি আছে। তো আমি একটা এই মুহূর্তে ইনভেস্টর একটা গ্রুপের সাথে কাজ করতেছি যারা বাংলাদেশে কাজ করতে চায়। ওরা বাংলাদেশে, ওদের টার্গেট হচ্ছে আগামী 5 বছরে বাংলাদেশ থেকে ওরা 10 লাখ ফ্রিল্যান্সার বানাইতে চায়, এবং গ্যারান্টেড ফ্রিল্যান্সিং ওরা করতে চায়, এবং দে আর রেডি টু ইনভেস্ট উইথ আস। তারা বাংলাদেশে ট্রেনিং করাতে চায়, স্কিল ট্রেনিং, এবং গ্যারান্টেড যে ছেলেটা ওই ট্রেনিংটা করবে ওর জন্য গ্যারান্টেড ফ্রিল্যান্সিং গ্যারান্টি দিতে চায় ওরা। তো এটা নিয়ে আমি এই মুহূর্তে কাজ করতেছি, এবং আমি বিলিভ করি যদি আমাদের ছেলেমেয়েরা যদি এই ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ এবং ফ্রিল্যান্সিং এর দিকে যায় তাহলে কোভিড-19 আমাদের ইকোনমিতে যে ইম্প্যাক্ট হয়েছে এটা আসলে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমরা টার্ন ব্যাক করতে পারবো। অসাধারণ, সত্যি সত্যি বলতে গেলে খুব ইন্সপায়ারিং একটি থট হেমি ভাই আমাদের সাথে শেয়ার করলেন। আমাদের যারা দেখছেন তারা কিন্তু এটার মাধ্যমে অনুপ্রাণিত হতে পারেন, কারণ ফ্রিল্যান্সিং এর যে ব্যাপারটা হেমি ভাই শেয়ার করলো ওটা কিন্তু ঘরে বসেই করা সম্ভব, এবং এটার দ্বারা কিন্তু আপনি ঘরে বসে আমাদের যে একটি লক্ষ্যমাত্রা আছে, আমরা 2041 সাল নাগাদ যে ভিশন ডেল্টা প্ল্যান ওটা অর্জন করতে সক্ষম হব, এবং ডিজিটাল বাংলাদেশের যে প্ল্যান 2021 সালের মধ্যে ওটা আমরা করার জন্য সক্ষম হব। তো আমরা লাস্টে এসে পড়েছি একবারে। বেনাল ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো হচ্ছিল আমাদের তরুণ উদ্যোক্তাদের প্রতি তার গল্প বলার ক্ষেত্রে কি ধরনের নির্দেশনা থাকতে পারে, যে স্টোরি টেলিং তারা কিভাবে উদ্যোক্তারা কাজে লাগাতে পারেন। বেনাল ভাই আপনি যদি বলেন। জি,
থ্যাংক ইউ। আমি একটা গল্প বলবো আর কি এই সুযোগে। সেটা হচ্ছে যে আহ, যে কোনো ধরনের উদ্যোক্তা আসলে কি করে, একটা প্রবলেম সলভ করে, তাই না? আমরা তো এরকম না যে আবার নতুন করে চাকা আবিষ্কার করব, নতুন করে গুগল তৈরি করব। তবে বলা হয় যে একজন ফ্রাস্ট্রেটেড কাস্টমার সবচেয়ে ভালো উদ্যোক্তা হতে পারে, ইনোভেটর হতে পারে, কারণ উনি ওই পেনটা ওই পেনটা কিন্তু তিনি বুঝেন। যাই হোক, আমাদেরকে নিয়ে উদ্যোক্তাদের গল্প বলার কালচারটা ঠিক কেমন আছে বা সেরকম ভালো আছে কিনা সেটা আপনি ভালো বলতে পারবেন ইমরান ভাই। আমার কাছে মনে হয় যে সেভাবে হয়তো গল্প বলা হয় না বা গল্পের ক্ষেত্রে ইনভেস্ট করা হয় না, কিন্তু গল্প বলাটা খুবই জরুরি। কারণ আপনি যখন আপনার ইনভেস্টরকে এক্সাইটেড করবেন, আপনি ফান্ড যখন নেবেন, সে তো কিন্তু আপনার প্রোডাক্টটা দেখে নেই, আপনাকে চিনে না, তারপরে কিন্তু না। সে ইনভেস্ট করে। তো এখানে একটা গল্প বলি যে আপনারা মাসায়োশি সান, জাপানি সফট ব্যাংকের যিনি প্রধান নির্বাহী, তার নাম শুনছেন, যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, মানে অনেক বড় ধরনের একজন ইনভেস্টর। এক সময় কয়েক ঘন্টার জন্য তিনি বিল গেটসের চেয়ে তার সম্পদের পরিমাণ বেড়ে গেছিল। তো মাসায়োশি সান অনেক বড় বড় জায়গায় কিন্তু ইনভেস্ট করছে, যে উবারে করেছিলেন উনি, স্ল্যাকে করেছিলেন, আরো তারপরে ইন্ডিয়াতে স্ন্যাপডিল, পেটিএম, এরকম বড় বড় জায়গায়, ইয়াহুতে, আলিবাবার কাছে, জ্যাকমার কাছে ইনভেস্ট করছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্ডিয়ান টাইমস পত্রিকার পক্ষ থেকে যে আপনি আসলে একটা জায়গায় উদ্যোক্তাদের কাছে যখন যান বা তারা যখন কিছু বলে আপনাকে, আপনি কি দেখে সেখানে ইনভেস্ট করেন? তখন তিনি বলছিলেন যে আমি যখন জ্যাকমাকে মিট করি, তার আগে 20 জনের সাথে আমার কথা হয়েছিল, বা 20 জন প্রেজেন্টেশন দিয়েছিল, প্রত্যেকের কাছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অনেক ধরনের ডেটা, বিজনেস মডেল, রেভিনিউ মডেল, এইচআর মডেল, প্রোডাক্টের দাম কেমন হবে, 5 বছর পরে কি হবে, 10 বছর কি হবে, নানান ধরনের তথ্যপত্র ঠাসা বিশ্লেষণে ভরা। একমাত্র জ্যাকমা যখন আসলো, তখন তার কাছে কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল না, কিছু ছিল না, একখণ্ড ছেঁড়া একটা কাগজ ছিল, এক টুকরা কাগজ। সেই কাগজে সে দেখে বা কাগজ থেকে বলল যে তার যা চাইনিজ যে ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোক্তা আছে, তাদেরকে সে কিভাবে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে। সে সেটা এত প্যাশনেটলি এবং এত ইমোশনালি বলছে যে তার চোখ দিয়ে এক ধরনের হাঙ্গার, একটা প্যাশন দেখছে মাসায়োশি সান। এবং তিনি বলছেন যে আমি ওই প্যাশন দেখে, হাঙ্গার দেখে বলছি তোমার কত টাকা লাগবে। 2009 সালে $20 মিলিয়ন দিছিল, যখন জ্যাকমার কোনো বিজনেস মডেল ছিল না, রেভিনিউ মডেল ছিল না। আপনি এটা কিন্তু ফেসবুক, ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখবেন। একইভাবে জেরি ইয়াং এর চোখে তিনি অ্যানিমেল স্মেল দেখছিলেন ওই গল্পটা শুনে, যে এরকম প্যাশনেটলি বলা। তো এখন আমাদের উদ্যোক্তাদের বা যারা গল্প বলবেন তাদেরকে কিন্তু ওই জিনিসটা মাথায় রাখতে হবে, যে অনেক ডেটা, অনেক ইনফরমেশন, অনেক কিছু দিয়ে কিন্তু মানুষকে কখনো ইন্সপায়ার করতে পারে না, বরং ইমোশনালি, ইম্প্যাথেটিক্যালি যদি আমরা কোনো কিছুটা বলতে পারি, তাহলে মানুষকে কিন্তু ইন্সপায়ার করতে পারবো, আপনার কাস্টমারকে করতে পারবো, ইনভেস্টরকে করতে পারবো। এটা আমাদের কিন্তু এখন সময়, আমাদের এটা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি না। তো এখানে আমি হেল্প করতে পারি আর কি আপনাদের বা অন্যদেরকে। থ্যাংক ইউ। অসাধারণ। এবং বেনাল ভাইয়ের সাথে যদি আমি আরেকটু অ্যাড করি, যে আমরা যেহেতু লাইক মাইন্ডেড বেশ কিছু জিনিস নিয়ে কাজ করি, এবং নলেজ সিন্ডিকেটের যে ব্যাপারটা বলেন, ওটা ভেঙে দেওয়ার জন্যই কিন্তু আমরা কাজ করি। এই জন্য কিন্তু আপনি দেখবেন যে আমাদের ইন্সপায়ারিং শোতে অনেক নতুন নতুন মানুষ যারা প্রথমবারের মতো লাইভে এসে কথা বলছে, যারা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স যাদের সাথে শেয়ার করেছে, তাদের সাকসেস স্টোরিজ এবং ফেইলিয়ার স্টোরিজের সাথে। এবং আমরা শেষ শেষ মুহূর্তে এসে পড়েছি আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশের যে দ্য ইন্সপায়ারিং শো এর 10ম এপিসোডের। এবং আমরা একটি গল্প যদি আমি বলি, যে আমরা যখন ইন্সপায়ারিং বাংলাদেশ শুরু করি 2015 সালে, আমি তখন ইউএসএ তে ইনস্টাগ্রামের যে মার্কেটিং কোম্পানি, ডেটা কোম্পানি, এটার নাম হচ্ছে টেইলউইন্ড, তাদের সাথে কাজ করি। তখন আমার একটা আইডিয়া পিচ করার কথা ছিল, যেখান থেকে আমি আটলান্টা এয়ারপোর্টে বসে এই inspiringBangladesh.com ডোমেইনটা কিনি। এবং মেইন আইডিয়াটা ছিল যে আমরা যে কন্টেন্ট শেয়ার করি, যেখানে আমরা সবাই গল্প লিখতে পছন্দ করি, ফেসবুকে বিভিন্ন ধরনের ব্লগ লিখি, বাট এটার সাথে যদি আমরা আমাদের সাফল্যের গল্প যদি জুড়ে দিই, তাহলে কিন্তু একটা দেশ হিসেবে আমাদের আমাদের অ্যাচিভমেন্ট গুলাকে ব্র্যান্ড করা খুব ইজি হয়। এবং বাংলাদেশের একটা নিজস্ব প্ল্যাটফর্ম থাকা দরকার, যে প্ল্যাটফর্মের থ্রুতে আমরা আমাদের গল্প বলতে পারবো। এবং ইনফরমেশন, অবাধ ইনফরমেশনের ক্ষেত্রে আমরা কিন্তু অন্যের উপর নির্ভর করতে হবে না যে আমাদের ইনফরমেশন কে চুরি করে নিল। সো ওই ওই গল্পটা থেকেই কিন্তু আমাদের আজকে ইন্সপায়ারিং বাংলাদেশ এখানে। এবং আমরা সবার সহযোগিতা কামনা করি আমাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, কারণ ইন্সপায়ারিং বাংলাদেশ কিন্তু আপনাদের প্রজেক্ট, যেখানে আপনাদের গল্প, আপনাদের দেওয়া কন্টেন্ট দ্বারাই কিন্তু আমাদের প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে যাবে। সো আমরা 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 মেড ইন বাংলাদেশ এবং বাংলাদেশি হওয়ার যে চেতনা, ওটাকে কিন্তু এখন জাগ্রত করার সময়। তো এই বলেই আজকে লাইভটা শেষ করছি। ধন্যবাদ হেমি ভাই, অস্ট্রেলিয়া থেকে আপনারা আমাদের সাথে কানেক্ট হয়েছেন, এবং সামনে আমি আশা করব আপনাকে বিভিন্ন প্রজেক্টে আপনাকে কানেক্ট করতে পারবো। এবং সাথে সাথে আমাদের বাংলাদেশের প্রথম গল্প উদ্যোক্তা বেনাউল ভাই, দ্য বেনাউল দ্য পাইপার, ইনশাআল্লাহ আমরা সামনে একটি স্টোরি টেলিং
কন্টেস্ট নিয়ে আসবো, যেটার থ্রুতে আমাদের তরুণ উদ্যোক্তা এবং তরুণ যারা গল্পকার তারা উপকৃত হবে। এই বলে আজকের ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশ শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ দেখা হবে আবার। ইনশাআল্লাহ। হ্যাঁ।